যা দেখেছি, যা বুঝেছি, যা করেছি। চতুর্থ অধ্যায়, দুঃসাহসিক পলায়ন এবং দিল্লির অভিজ্ঞতা, পর্ব ৪। জনাব নজরুল ইসলাম, জনাব তাজউদ্দিন এর নেতৃত্বে প্রবাসে আওয়ামী লীগ সরকার গঠিত হওয়ার সংবাদ, মুক্তি ফৌজের সংবাদ সবকিছুই বিস্তারিতভাবে ছাপা হয়েছে। ভারতীয় সরকারের পরোক্ষ সহযোগিতার কথাও লেখা হয়েছে। রণাঙ্গনের ছবিতে মেজর খালেদ মোশাররফের ছবি ছাপা হয়েছে মুক্তি ফৌজের বীর মুক্তিযোদ্ধাদের সাথে। কাগজগুলো থেকে বুঝতে পারলাম আমরা মুক্তিযুদ্ধ সম্পর্কে যতটুকু জানতাম ঘটনা প্রবাহ তার থেকে অনেক বেশি এগিয়ে গিয়েছে। সত্যিই যুদ্ধ চলছে বাংলার মাটিতে। স্বাধীনতার সংগ্রামে যোগদানের জন্য ঝুঁকি নিয়ে আমরা ভুল করিনি। যত তাড়াতাড়ি সম্ভব রণাঙ্গনে যেয়ে যুদ্ধে অংশগ্রহণ করতে হবে আমাদের। তিনজন পরবর্তী পদক্ষেপ সম্পর্কে আলোচনা করা শুরু করলাম নিচু স্বরে। ভারতীয় কর্তৃপক্ষের চোখ ফাঁকি দিয়ে মুজিবনগরে যাওয়ার চেষ্টা করা হবে রিস্কি। নিয়ম অনুযায়ী বর্ডার ক্রস করার পরে ভারতীয় কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করাটাই ছিল যুক্তিসঙ্গত। স্বেচ্ছায় ধরা দিলে আমাদের উদ্দেশ্য সম্পর্কে কোনো সন্দেহ দেখা দেবে না ভারতীয় কর্তৃপক্ষের মনে। ধরা না দিলে আমাদের উদ্দেশ্য সম্পর্কে সন্দেহের অবকাশ থাকবে। কিন্তু ধরা দেব কোথায়? গঙ্গানগরে ধরা দিলে অযথা সময় নষ্ট হবে, কারণ আমাদের ব্যাপারে সব সিদ্ধান্তই আসবে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে। সেক্ষেত্রে এখানকার কর্তৃপক্ষের হাতে বন্দী হয়ে কেন্দ্রীয় নির্দেশের অপেক্ষায় সময় নষ্ট হবে অযথা। তাছাড়া তিনজন কমান্ডো ট্রেনিংপ্রাপ্ত পাকিস্তানি সামরিক অফিসারের কাছ থেকে প্রকৃত তথ্য জানার জন্য যে উপায় অবলম্বন করা হবে নিম্ন পর্যায়ে, তা সহ্য করার মতো মানসিক এবং শারীরিক অবস্থা বর্তমানে আমাদের কারোরই নেই। তার চেয়ে বরং দিল্লি পৌঁছে আত্মসমর্পণ করাটাই হবে শ্রেয়। যা হওয়ার সেখানেই হোক। ঠিক হলো, দিল্লিতে যেই আত্মসমর্পণ করা হবে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সে, কিন্তু বর্ডারে আত্মসমর্পণ না করে দিল্লি পর্যন্ত পৌঁছানোর জন্য ভারতীয় কর্তৃপক্ষের মনে যাতে কোনোরূপ সন্দেহের সৃষ্টি না হয় কেন বর্ডারে আত্মসমর্পণ না করে আমরা দিল্লি রওনা হলাম, তার যুক্তি বর্ণনা করে ভারতীয় প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর কাছে রাজনৈতিক আশ্রয় চেয়ে একটি আবেদনপত্র লিখে ফেললাম তিনজন মিলে। ঠিকানা লেখা হলো মাননীয় প্রধানমন্ত্রী, ভারত সরকার প্রযত্নে, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, রাষ্ট্রপতি ভবন, সাউথ ব্লক, নয়াদিল্লি। পোস্ট অফিসে গিয়ে রেজিস্টার্ড মেইলে চিঠিটা পাঠিয়ে দিয়ে রসিদ নিয়ে ফিরে এলাম রেস্টুরেন্টে। পোস্টমাস্টার বলেছিলেন 2-1 দিনের মধ্যেই চিঠিটা পৌঁছে যাবে দিল্লিতে। এই চিঠির একটা কপি পাঠাতে হবে মুজিবনগর সরকারের কাছে। এই এলাকা থেকে মুজিবনগর সরকারের কাছে রেজিস্টার্ড পোস্ট পাঠানো যুক্তিসঙ্গত হবে না। ঠিক করলাম ওটা পোস্ট করব দিল্লি থেকে। এরপর নূরকে পাঠানো হলো স্টেশনে দিল্লি যাওয়ার টিকিট কাটার জন্য। টিকিট কেটে ফিরে এলো নূর। সন্ধ্যা 7:30টায় কালকা মেইলে করে দিল্লি যাব আমরা। দ্বিতীয় শ্রেণীর 3টি টিকিট কেটে নিয়ে এসেছে নূর। পয়সা কম থাকায় প্রথম শ্রেণীর টিকিট কাটা সম্ভব হয়নি। হাতে প্রচুর সময়। দুপুরে আরেক প্রস্থ খাওয়া দাওয়া করে শহরটা একটু ঘুরে ফিরে দেখার জন্য বেরোলাম। ঘুরে ফিরে দেখছি আর ক্যামেরায় ছবি তুলছি স্মৃতিগুলোকে ধরে রাখার জন্য। ছোট্ট শহর ঘোরা শেষ হয়ে গেল অল্প সময়ের মধ্যেই। ঠিক হলো সময় কাটানোর জন্য ম্যাটিনি শো সিনেমা দেখব। একটি হলে গিয়ে দেখলাম অঞ্জনা চলছে, ববিতা রাজেন্দ্র কুমার অভিনীত। টিকিট কেটে ঢুকে পড়লাম। মফস্বল শহরের সিনেমা হল, ব্যবস্থা মোটামুটি। ভর দুপুরের রোদে উপরের টিনের চাল তেতে উঠেছে। ভীষণ গরম লাগছিল লোকের ভিড়ে। সদ্য মুক্তি পাওয়া ছবি, হাউসফুল, কিন্তু বেশ মজাই লাগছিল বাদাম চানাচুর চিবুতে চিবুতে ছবি দেখতে। ছবি শেষ হলো। হল থেকে বেরিয়ে এলাম বিকাল 5:30টায়। আবার গিয়ে বসলাম সেই সকালের হোটেলে। আরেক প্রস্থ খাওয়া দাওয়া হলো। ধীরে সুস্থে 6:45টায় স্টেশনে গিয়ে পৌঁছলাম। কালকা মেইল আসবে সন্ধ্যা 7:30টায়, কিন্তু প্ল্যাটফর্ম এখনও খালি। টিকিট কালেক্টরকে জিজ্ঞেস করতেই তিনি বললেন ট্রেন 6:30টায় ছেড়ে চলে গেছে। মানে? মাথায় আকাশ ভেঙে পড়ল। নূর বোর্ড থেকে ট্রেনের সময় 6:30টার জায়গায় 7:30টা পড়েছে। ভীষণ রাগ হলো। মতিও আমি নূরকে তার গাফিলতির জন্য বকাবকি করতে লাগলাম। আমাদের বকাবকি শুনে কালেক্টর সাহেব এগিয়ে গিয়ে বললেন, যা হওয়ার তা হয়ে গেছে, গোলমাল করে সময় নষ্ট না করে ট্যাক্সি পাকড়ো। ড্রাইভারকে বকশিসের কথা বললে ও তোমাদেরকে ট্রেন পৌঁছানোর আগেই পরের স্টেশনে পৌঁছে দিতে পারবে। তার মধ্যস্থতায় একটি ট্যাক্সি ঠিক করে উঠে পড়লাম। কালেক্টর সাহেব ড্রাইভারকে পাঞ্জাবিতে সব বুঝিয়ে দিয়েছিলেন। শিখ ড্রাইভার তার হিন্দুস্তান ট্যাক্সি চালিয়ে দিল উল্কা বেগে। রাস্তার অবস্থা মোটামুটি। তীব্র বেগে ছুটে চলেছে আমাদের ট্যাক্সি। ভাবলেশীন অবস্থায় স্টিয়ারিং ধরে বসে আছেন সর্দারজি। আমরাও চুপ করেই বসেছিলাম। মুখে কেউ কিছু না বললেই প্রতি মুহূর্তে মনে হচ্ছিল স্বাধীনতা যুদ্ধে আর যাওয়া বোধহয় হলো না। রাজস্থানের এই মরুভূমিতেই মোটর দুর্ঘটনায় অক্কা পেতে হবে। মনে মনে দোয়া দুরুদ পড়তে লাগলাম। সর্দারজির চেষ্টা সার্থক হলো। ট্রেনের আগেই সে আমাদের পৌঁছে দিল পরবর্তী স্টেশনে। ড্রাইভার পাঞ্জাবিতে বলল, দেখো সাবজি, হাম পৌঁছ হি গয়ে।
সর্দারজির মুখে একটি গর্বের হাসি। আমরা ট্যাক্সি থেকে নেমে ভাড়ার উপর মোটা বকশিস দিতেই সর্দারজির হাসি আরও বড় আকার ধারণ করলো। মিনিট 15 পর ট্রেন এসে গেল। আমরা নিজেদের নির্দিষ্ট কামরায় উঠে বসলাম। ঘাম দিয়ে যেন জ্বর নেমে গেল। মেল ট্রেন ছুটে চলল। কামরায় আমরা মোট 4 জন যাত্রী। দূরপাল্লার মেল ট্রেন, বুফে কার আছে, বিছানাপত্রেরও ব্যবস্থা আছে। পয়সা দিয়ে বিছানা আনিয়ে যার যার বাড়িতে শুয়ে পড়লাম। রাতে ছুটে চলেছে কালকা মেল। পরদিন ভোরে দিল্লি পৌঁছাবো আমরা। ট্রেনের শব্দ ও মৃদুমন্দ দোলায় বিছানায় শুয়ে শুয়ে নানান কথা চিন্তা করতে করতে একসময় গভীর ঘুমিয়ে পড়লাম। অনেকদিন পর আরামের ঘুম হলো। হঠাৎ করে ট্রেনের ঝাঁকনিতে ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি আমাদের সহযাত্রী পাশের ভদ্রলোক আগেই ঘুম থেকে উঠে জানলা খুলে বাইরে তাকিয়ে আছেন। শুয়ে শুয়েই দেখলাম বাইরের অন্ধকার ফিকে হয়ে আসছে, ভোরের পূর্বাভাস। দেখতে দেখতে চারদিক ফর্সা হয়ে এলো। পূর্ব দিগন্তে লাল সূর্যের উদয় হলো। উদীয়মান সূর্যের লালিমায় রক্তিম হয়ে উঠল পূর্ব আকাশ। সূর্যের আলোয় জেগে উঠল পৃথিবী। জানালা তুলে দিলাম আমরা। ভোরের ঠান্ডা হাওয়ার ঝাপটা লাগলো চোখে মুখে। মুখ ঘোরাতেই চোখে পড়ল পাশের ভদ্রলোক সূর্যের দিকে চেয়ে নমস্কার করছেন আর বিড়বিড় করে কী সব বলছেন। বুঝলাম সূর্যদেবের ভক্তি করে মন্ত্রপাঠ করছেন ভদ্রলোক। আমি উঠে টয়লেটে গিয়ে ঢুকলাম। প্রাতক্রিয়া সেরে হাত মুখ ধুয়ে প্রস্তুত হয়ে দেখি মতি ও নূর তখনও ঘুমোচ্ছে। ওদেরকে ডেকে তুললাম। একে একে ওরাও প্রাতক্রিয়া সেরে আমার পাশে এসে বসলো। কালকামেল ঘন ঘন হুইসেল দিতে দিতে মন্থর গতিতে এগোচ্ছিল। ঘড়িতে তখন 6:30 উপর বাজে। বুঝলাম দিল্লির কাছাকাছি এসে গিয়েছি। 7টায় পৌঁছানোর কথা। ঠিক 7টার সময় কালকামেল এসে থামলো দিল্লি স্টেশনে। বিরাট বড় দিল্লি স্টেশন, অসম্ভব ভিড়। এত সকালেও লোকজনের অভাব নেই। ব্যস্তভাবে সবাই ছুটাছুটি করছে। একটির পর একটি গাড়ি দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মে। নির্দিষ্ট প্ল্যাটফর্মে আমাদের ট্রেন থেকে নেমে গেলাম। ঠিক বিশ্বাস হলো না এত সহজেই দিল্লি পৌঁছে গেলাম। ট্রেন থেকে নেমে স্টেশন থেকে বেরিয়ে এলাম। বেরোতেই ট্যাক্সিওয়ালারা ঝেঁকে ধরলো। একজন এসে বলল, বাঙালি বাবু ট্যাক্সি চাইয়ে? বললাম, হ্যাঁ নিয়ে চলো, মাঝারি দামের কোনো ভালো হোটেলে, সিটি সেন্টারের কাছাকাছি হলে ভালো হয়। লে চলতে হে সাব, আইয়ে। বলে ও আমাদেরকে ট্যাক্সির কাছে নিয়ে গেল। দরজা খুলে আমরা ভেতরে বসলাম। 20-25 মিনিটের মধ্যেই চালক একটি হোটেলের সামনে এসে গাড়ি থামালো। হোটেলের নাম হোটেল নটরাজ। ট্যাক্সির ভাড়া চুকিয়ে দিয়ে রিসেপশনে এগিয়ে আমরা 2টো কামরা বুক করলাম। একটি সিঙ্গেল রুম আমার জন্য আর একটি ডাবল রুম মতি ও নূরের জন্য। পাশাপাশি কামরাই পাওয়া গেল। পোর্টার আমাদের হ্যাভারস্যাক কাঁধে তুলে কামরায় পৌঁছে দিল। 3-4 স্টার হোটেল, ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন, চার্জও রিজনেবল। প্রতিটি কামরার সাথে ছোট একটি ব্যালকনি থেকে দিল্লি শহরের অনেক দূর পর্যন্ত দেখা যায়। আমরা রুম পেয়েছিলাম 4 তলায়। প্রতিটি রুমের সাথেই রয়েছে অ্যাটাচড বাথরুম। হট শাওয়ার নেওয়ার পর ট্রেন সফরের ক্লান্তি গ্লানি সব দূর হয়ে গেল। রুম সার্ভিস ডাকিয়ে নাস্তা করলাম 3 জন একত্রে। নাস্তা খেতে খেতে ঠিক করে নিলাম 20 তারিখ সকালে নিজেদের সমর্পণ করব মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সে গিয়ে। ইতিমধ্যে আমাদের পোস্ট করা চিঠিও পৌঁছে যাবে কর্তৃপক্ষের হাতে। সঙ্গের টাকা পয়সা প্রায় শেষ। টাকার বন্দোবস্ত করতে হবে। দিল্লিতে প্রচুর ট্যুরিস্টের সমাগম হয়। পাকিস্তানি টাকা ভাঙানো সম্ভব হতে পারে, তা না হলে ক্যামেরা বেচে দেব। কাউন্টারে এসে জিজ্ঞেস করলাম, সিটি সেন্টার কোথায়? কনট প্লেস হচ্ছে সিটির কেন্দ্রস্থল। কাউন্টারের ছেলেটি বলল, ট্যাক্সিতে যেতে 10 মিনিট আর হেঁটে যেতে 15-20 মিনিট লাগবে। দিল্লি সম্পূর্ণ অপরিচিত, তাই ঠিক করলাম প্রথমবার ট্যাক্সিতেই যাওয়া ঠিক হবে। হোটেলের একটি কার্ড কাউন্টার থেকে তুলে নিয়ে ট্যাক্সি করে পৌঁছলাম কনট প্লেস, দিল্লি শহরের প্রাণকেন্দ্রে। অগুন্তি ট্যুরিস্টে ভরা, বিভিন্ন বর্ণের, বিভিন্ন দেশের, পৃথিবীর নানান দেশ থেকে আগত ট্যুরিস্টে গিজগিজ করছে জায়গাটা। ইতিমধ্যেই শহর কর্মচঞ্চল হয়ে উঠেছে। আমরা অতি সহজেই ট্যুরিস্টদের ভিড়ে মিশে এক হয়ে গেলাম। নানান ধরনের দালালের উৎপাত শুরু হলো। কেউ জিজ্ঞেস করছে মেয়ে সঙ্গী লাগবে কিনা, কেউ বা জিজ্ঞেস করছে মদ চাই কিনা ইত্যাদি। হঠাৎ এক শিখ যুবক আমাদের পিছন থেকে আস্তে আস্তে জিজ্ঞেস করলো, ডলার? বললাম, নো ডলার, পাকিস্তানি। হাঁটতে হাঁটতে পিছনে না ফিরেই মতি জবাব দিল, ওকে 160। টু লেস, মতির জবাব। ওকে 165। মতি রাজি হলো। ওকে কাম বলে ইশারায় আমাদেরকে বলল তাকে ফলো করতে। আমরা তাকে ফলো করে একটি ট্যাক্সিতে গিয়ে উঠলাম। ছেলেটি স্বয়ং চালক। ট্যাক্সি চালিয়েও আমাদের নিয়ে গেল লাল কেল্লার ঠিক সামনে। একটি গাছের সামনে আমাদের নামিয়ে দিয়ে ও বলল, কত টাকা ভাঙাবে তোমরা? 10,000। ঠিক আছে, তোমরা এখানে অপেক্ষা করো, আমি টাকা নিয়ে আসছি 10-15 মিনিটের মধ্যে। ট্যাক্সি নিয়ে যুবক চলে গেল। আমাদের সামনে লাল কেল্লা, পেছনে জামে মসজিদ। হঠাৎ খটকা লাগলো, ব্যাটা আমাদের লাল কেল্লার কাছে আনলো কেন? ওটা তো ইন্ডিয়ান ডিফেন্স হেডকোয়ার্টার। মনে কোনো দুরভিসন্ধি নেই তো?
তখন আসলে আমাদের কিছুই করার ছিল না, শুধু নিরাপত্তার জন্য গাছটির নিচে থেকে সরে গিয়ে রাস্তা ক্রস করে জামে মসজিদের গেটের সামনে গিয়ে লোকের ভিড়ে মিশে গিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলাম। আধ ঘন্টা পর সেই ট্যাক্সি আবার ফিরে এসে থামলো গাছটির নিচে। শিখ যুবক গাড়িতে একাই এসেছে, বেচারা জেনুইন, মনে অন্য কোনো চিন্তা নেই। আশ্বস্ত হলাম আমরা। যুবক ততক্ষণে গাড়ি থেকে নেমে আমাদের খুঁজছে এদিক ওদিক তাকিয়ে। দ্রুত গতিতে রাস্তা পেরিয়ে ওর কাছে হাজির হলাম। চলো ট্যাক্সিতে বসা যাক। ওর কথা মতো ট্যাক্সিতে চড়ে বসলাম। ভারতীয় 100 টাকার নোটের একটি বান্ডিল আমাদের হাতে সঁপে দিয়ে বলল, গুনে নাও, পুরোটাই আছে ওতে। আমিও পাকিস্তানি 10,000 টাকাও তুলে দিয়ে বললাম, গুনে নাও। যুবক পকেটে টাকাটা রেখে বলল, চলো তোমাদের কনট প্লেসে নামিয়ে দিই। তাই চলো। ট্যাক্সি ফিরে এলো কনট প্লেসে। আমরা গাড়ি থেকে নেমে জনসমুদ্রে মিশে গেলাম। পকেটে অনেক টাকা, মনোবল অনেক বেড়ে গেল। সারাদিন ট্যুরিস্টের মতোই ঘুরে ফিরে দিল্লি শহর দেখলাম। লাঞ্চ করা হলো হোটেল ওবেরয়তে, ডিনার করলাম অশোকাতে। তখনকার দিনে দিল্লির সবচেয়ে নামি দামি হোটেল এই দুটো। ডিনার সেরে সিনেমা হলে গিয়ে ঢুকলাম রেশমা ও সেহেরা ছবি দেখতে। মাঝরাতের একটু আগে ছবি শেষ হলো। কনট প্লেস কিন্তু তখনও প্রাণবন্ত, লোকজনের কমতি নেই। গিয়ে ঢুকলাম একটি ডিস্কোতে। সারা রাত ভীষণ হইচই হলো। সকাল 4টায় ঘুমে ঢুলু ঢুলু চোখে শ্রান্ত হয়ে হোটেলে ফিরে এলাম। আমাদের উদ্দেশ্য মন ভরে আমোদ করে নেওয়া। 2 দিন পর কি হবে কিছুই ঠিক নেই। তাই এই 2 দিন যতটুকু সম্ভব আমোদ ফুর্তি করে তৃপ্তি মিটিয়ে নেওয়া যায়, যাতে কোনো খেদ না থেকে যায়। রুমের সামনে একে অপরের কাছ থেকে বিদায় নিয়ে শটান বিছানায় গায়ে এলিয়ে দিলাম। দরজায় ডু নট ডিস্টার্ব ঝুলিয়ে দিয়ে বিছানায় পড়ার সাথে সাথেই গভীর ঘুমে তলিয়ে গেলাম। প্রায় 10:30টায় ঘুম ভাঙলো। গোসল করে নাস্তা খেয়ে আমরা কনট প্লেসে চলে এলাম। হাই শরীফ। দূর থেকে হাত দোলাতে দোলাতে কাছে এলো আনিতা, শ্যারন, লরা এবং ক্রিশ্চিন। এদের সাথে গতকাল ডিস্কোতে পরিচয় হয়েছিল। শ্যারন আমেরিকান, বাকি 3 জন সুইডেন। 4 জন একই সাথে ইন্ডিয়া ঘুরে বেড়াচ্ছে। দলটির সাথে বেশ ভাব জমে গিয়েছিল। গতকাল সারা রাত একসাথেই হইচই করেছি। আমরাও এগিয়ে গিয়ে ওদের সাথে কুশলাদি বিনিময় করে প্রস্তাব দিলাম, চলো দিল্লি শহরের আশেপাশের ঐতিহাসিক নিদর্শনগুলো দেখি। সানন্দে রাজি হলো সবাই। আমরা 2টো ট্যাক্সি সারাদিনের জন্য ভাড়া করে বেড়াতে লাগলাম। দিল্লি ফোর্ট, কুতুব মিনার, আকবরের রাজপ্রাসাদ, জামে মসজিদ, নিউ দিল্লি, ওল্ড দিল্লি, রাষ্ট্রপতি ভবন, গেট অফ ইন্ডিয়া, নেহেরু পার্ক, রাজপথ, গান্ধীর স্মৃতিসৌধ, আরও অনেক জায়গা। আকবরের প্রাসাদে সন্ধ্যায় লাইট অ্যান্ড সাউন্ড নামে একটি মনোরম প্রোগ্রাম দেখে ফিরে এলাম আবার কনট প্লেসে। একসাথে খেয়ে আবার গিয়ে ঢুকলাম ডিস্কোতে। সময় কেটে গেল নাচ গান হাসি তামাশার মধ্যে। প্রাণখোলা উদার প্রকৃতির মেয়েগুলো আনন্দময় জীবনের মূর্ত প্রতীক। আজকে নিয়ে বাঁচাই ওদের ধর্ম। আগামী দিনের কোনো মূল্যই নেই ওদের কাছে। জীবনের প্রতিটি মুহূর্তকে ইচ্ছে মতো উপভোগ করে বাঁচতে চায় ওরা। দুঃখ কষ্ট বলে কিছুই যেন নেই তাদের জীবনে। জীবনকে উপভোগ করার জন্যই যেন জন্ম হয়েছে ওদের। সহজ সরল বাঁধনহীন জীবন মুক্ত বিহঙ্গের মতো ভেসে বেড়াচ্ছে। ওদের সাথে অনেক বিষয়ে আমাদের অনেক তফাৎ, তবুও 2টো দিন ওদের সাথে একাত্ম হয়ে সময় কাটাতে কোনো অস্বস্তি বোধ করলাম না। পরদিন সকালে আমাদের মিনিস্ট্রিতে যেতে হবে, তাই রাত 2টোর মধ্যে ওদের কাছ থেকে বিদায় নিয়ে ফিরে এলাম হোটেলে। সকালেই এক ফাঁকে মুজিবনগর সরকারের ঠিকানায় প্রবাসী বাংলাদেশি সরকারের প্রধানমন্ত্রীর নামে শ্রীমতী ইন্দিরা গান্ধীর কাছে লেখা আবেদনপত্রটির অনুলিপি রেজিস্টার্ড মেইলে পাঠানোর বন্দোবস্ত করা হয়েছিল। ঘুমোতে যাওয়ার আগে সিদ্ধান্ত নেওয়া হলো সকালে ঘুম থেকে উঠে 10:30টার দিকে হোটেল থেকে বেরিয়ে যাব আমরা। বেরোবার আগে টেলিফোন ডাইরেক্টরি থেকে নাম্বার খুঁজে নিয়ে লোকাল এবং ফরেন বার্তা সংস্থাগুলোকে জানাতে হবে যে 3 জন পাকিস্তানি বাঙালি আর্মি রাজস্থান বর্ডার ক্রস করে দিল্লি এসে পৌঁছেছে। তারা 11টায় মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সে আত্মসমর্পণ করে ভারতীয় সরকারের কাছে রাজনৈতিক আশ্রয় চাইবে। তাদের উদ্দেশ্য বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে যোগ দেয়া। সাংবাদিকদের কেউ ওই সময় মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সে উপস্থিত হলে পালিয়ে আসা অফিসারদের সাথে সাক্ষাৎ করা সম্ভব হবে। এটা মতির আইডিয়া। আমাদের পালিয়ে আসার খবরটা প্রচার হওয়া উচিত, তাই মতির আইডিয়াটি গৃহীত হলো। মতিকেই ওই পরিকল্পনার বাস্তবায়ন করার দায়িত্ব দিয়ে সবাই যার যার ঘরে গিয়ে শুয়ে পড়লাম। পরদিন সকাল 7টার মধ্যেই নাস্তা সেরে তৈরি হয়ে নিলাম। মতি তার উপর আরোপিত দায়িত্ব অনুযায়ী টেলিফোন নম্বর বের করে প্রায় সব দেশি বিদেশি সংবাদ সংস্থা, প্রধান দৈনিক, সাপ্তাহিক কাগজগুলোর অফিসে এক এক করে ফোন করলো। ওর কাজ শেষ হলো ঠিক 10:30টার দিকে বেরিয়ে ট্যাক্সি করে সোজা উপস্থিত হলাম রাষ্ট্রপতি ভবনের সাউথ ব্লকে। মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের অফিস খুঁজে পেতে খুব বেশি কষ্ট হলো না। 11টা বাজতে তখনও বাকি। রাষ্ট্রপতি ভবনের গার্ড বদল হচ্ছিল। খুব কালারফুল ইভেন্ট। আমরা উপভোগ করলাম গার্ড বদল সেরেমনি। অশ্বারোহী গার্ডের সাথে ফটোও তোলা হলো। লালচে পাথরের মনোরম
রাষ্ট্রপতি ভবন ব্রিটিশ আমলের ভাইসরয় এবং আবাসিক ভবন হিসেবে তৈরি করা হয়েছিল। স্বাধীনতার পর সেটাই হয়েছে রাষ্ট্রপতি ভবন। মূল বিল্ডিংয়ের দুই পাশে দাঁড়িয়ে সব মন্ত্রণালয়গুলোর প্রধান দপ্তরগুলো। মধ্যখানে সুন্দর ফুলের কেয়ারি, সিঁড়ির প্রান্ত থেকেই শুরু হয়েছে রাজপথ, দূরে গেট অফ ইন্ডিয়া। ভারতের জাতীয় দিবসে বিরাট করে সামরিক কুচকাওয়াজ হয় এই জায়গায়। ট্যাক্সি ড্রাইভারই সব কিছু বিবরণ দিচ্ছিল আমাদের। ঠিক 11টায় এসে ঢুকলাম মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের ভবনে। রিসেপশনে এক তরুণী বসে আছেন। অদূরে সিটিং এরিয়াতে বেশ কয়েকজন লোক বসে আছে, তাদের অনেকেরই হাতে ক্যামেরা। বুঝলাম মতির বুদ্ধিতে কাজ হয়েছে। খবরের গন্ধে সাংবাদিকরা সব এসে জুটেছেন ঠিক সময়ে। কারোর সাথে কোনো কথা না বলে সোজা রিসেপশনিস্টের কাছে গিয়ে দাঁড়ালাম। গুড মর্নিং ম্যাডাম। মেয়েটি চোখ তুলে তাকালেন। আমি বললাম, আইড লাইক টু টক টু দ্য মেমোরেবল ফরেন মিনিস্টার, ম্যাটার মোস্ট আর্জেন্ট অ্যান্ড কনফিডেন্সিয়াল। আমার অদ্ভুত আবদারে ভদ্রমহিলা কিছুটা ভড়কে গিয়েছিলেন। প্রশ্ন করলেন, ডু ইউ হ্যাভ এনি আর্লি অ্যাপয়েন্টমেন্ট? নো ম্যাম। দেন হাউ কুড আই গেট ইউ থ্রু? যুক্তিসঙ্গত প্রশ্ন। আমাদের কথোপকথনের সময় বসে থাকা লোকজনের মাঝে দু একজন উঠে এসে ইতিমধ্যে আমাদের পরখ করে গেছেন। মহিলার কাছে আমাদের পরিচয় দিলে মুহূর্তেই সাংবাদিকদের খপ্পরে পড়তে হবে, তাই পরিচয় গোপন করে বললাম, কুড ইউ বি কাইন্ড এনাফ টু গেট আস ইন টাচ উইথ সাম রেসপন্সিবল পার্সন হুম উই ক্যান টক টু? শিওর, লেট মি ট্রাই টু গেট মিস্টার A.K. Roy, the joint secretary. He is a Bengali too. Sir, I have 3 Bengali students here from Calcutta. They want to talk to you. রিসিভার আমার হাতে দিয়ে মহিলা বললেন, মিস্টার রয় ইজ অন দ্য লাইন। গুড মর্নিং স্যার, উই আর 3 বাঙালি অফিসার্স। আর কিছু বলার সুযোগ না দিয়ে জনাব রায় পরিষ্কার বাংলায় বলে উঠলেন, স্বাগতম স্বাগতম। কখন পৌঁছলেন? এই তো কিছুক্ষণ আগে। জবাব দিলাম আমরা, প্লিজ ওয়েট, আই শ্যাল জয়েন ইউ ইন এ মিনিট। বলেই টেলিফোন রেখে দিলেন মিস্টার রয়। নিচু গলায় আলাপ হচ্ছিল বলে সাংবাদিকরা আমাদের কথোপকথনের কিছুই শুনতে পেলেন না। অল্পক্ষণ পরেই নিচে নেমে এলেন 6-7 জন ভদ্রলোক, 2 জন ব্রিগেডিয়ার সামরিক পোশাকে, বাকিরা ইন সিভিল। ছোট আকারের হালকা পাতলা গড়নের চশমা পরা এক ভদ্রলোক এগিয়ে এসে হাত বাড়িয়ে পরিচয় দিলেন, A.K. রয়। শ্রী রায় এবং অন্যদের দেখে ইতিমধ্যেই রিসেপশনিস্ট মেয়েটি সম্ভ্রমে উঠে দাঁড়িয়েছেন। আমরাও নিজেদের পরিচয় দিলাম। সাংবাদিকরা সব উঠে এসে ভিড় করে দাঁড়ালো। 2-1টি ফ্ল্যাশ ও ক্যামেরা শাটার টিপার আওয়াজ শুনতে পেলাম। জনাব রায় সাংবাদিকদের উদ্দেশ্যে বারবার বলতে লাগলেন, জেন্টলম্যান, অ্যালাউ আস টু গো, প্লিজ অ্যালাউ আস টু গো। এক ফাঁকে বাংলা আমাদের উদ্দেশ্যে বললেন, আপনারা মুখ খুলবেন না একদম, কোনো কথা নয়। অনেক কষ্টে সাংবাদিকদের বেড়াজাল ভেদ করে উপরে চলে এলাম আমরা। মিস্টার রায় তার কামরায় নিয়ে গিয়ে বসালেন। সাথে লোকদের মাঝে শুধু উঁচা লম্বা একজন শিখ ভদ্রলোক আমাদের সাথে ঘরে ঢুকে বসলেন। বাকি সবাই বাইরে অপেক্ষায় থাকলেন। জনাব রায়ের বয়স 40-এর কাছাকাছি। হাতে হাফ হাতা হাওয়াই শার্ট ও প্যান্ট পরেছিলেন ভদ্রলোক। শিখ ভদ্রলোকের মাথায় মেরুন রঙের একটা টারবান, পরনে সাদা বুশ শার্ট ও সাদা প্যান্ট। মিস্টার রায় পরিচয় করিয়ে দিলেন শিখ ভদ্রলোককে, জেনারেল ওবান সিং। পরিচয় জেনে আমরা আশ্চর্য হয়েছিলাম, বলে কি লোকটা, এত সাদাসিধা জেনারেল? যাই হোক, আমরা আমাদের পরিচয় দিলাম। উর্দি পরা বেয়ারা ইতিমধ্যে চা পরিবেশন করলো। চা পান করতে করতে কথাবার্তা চলছিল। ওয়েল জেন্টলম্যান, আই ওয়ান্স এগেন ওয়েলকাম ইউ অন বিহাফ অফ দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট। আপনাদের সাহস ও বুদ্ধিমত্তা সত্যিই প্রশংসনীয়। অসম্ভবকে সম্ভব করে এই ঐতিহাসিক শহর দিল্লিতে পৌঁছে আপনারা একটা নতুন ইতিহাস সৃষ্টি করলেন। ভদ্রলোক বেশ কথা বলেন তো। স্যার, ডিড ইউ রিসিভ আওয়ার লেটার অ্যাড্রেস টু দ্য অনারেবল প্রাইম মিনিস্টার? প্রশ্ন করলাম। ইয়েস উই ডিড। কিছুটা আশ্বস্ত হলাম। মে আই কামিং ইন স্যার? অনুমতি নিয়ে ব্রিগেডিয়ারদের একজন ভিতরে ঢুকলেন। মিস্টার রায়ের সাথে দৃষ্টি বিনিময় করে ব্রিগেডিয়ার আমাদের বললেন, জেন্টলম্যান, ইট ইজ আ ম্যাটার অফ ফর্মালিটি। আপনাদের সাথে কোনো হাতিয়ার থাকলে সেগুলো আমাদেরকে দিয়ে দিন। ক্যামেরা দুটিও দিয়ে দিতে অনুরোধ জানাচ্ছি। কিছু মনে করবেন না, সময় মতো ওগুলো আপনাদের ফিরিয়ে দেওয়া হবে। আকলমন্দকে নিয়ে ইশারাই কাফি হে। 3 জন যার যার হাতিয়ার বের করে দিয়ে দিলাম। ক্যামেরা দুটিও তার হাতে দেওয়া হলো। ধন্যবাদ জানিয়ে ব্রিগেডিয়ার ঘর ছেড়ে চলে গেলেন। ভদ্রলোক চলে যেতেই জনাব রায় জানালেন, চা শেষ হলে চলুন পররাষ্ট্রমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করে আসি। আমরা তাড়াতাড়ি চা পান শেষ করলাম। জনাব রায় আমাদের সাথে করে নিয়ে উপরের তলায় পররাষ্ট্রমন্ত্রীর ঘরে নিয়ে গেলেন, সাথে জেনারেল ওবান সিং। মন্ত্রী মহোদয়ের পিএকে নিচু স্বরে কিছু একটা বলে জনাব রায় আমাদেরকে নিয়ে মন্ত্রী মহোদয়ের ঘরে ঢুকলেন। মন্ত্রী মহোদয় একজন শিখ, জনাব শরণ সিং। তিনি আমাদের স্বাগতম জানালেন। আলাপ পর্ব সংক্ষেপেই শেষ হলো। আমরা বেরিয়ে এলাম। জনাব রয় বললেন, এখন থেকে আপনারা ভারতীয় সরকারের অতিথি। তা আপনাদের জিনিসপত্র কোথায়? জিজ্ঞেস করলেন মিস্টার রয়। হোটেল নটরাজে।
ঠিক আছে, এখনই কাউকে পাঠিয়ে দিয়ে সেগুলো আনার বন্দোবস্ত করা হবে। ইউ মাস্ট বি টায়ার্ড, আপনাদের গেস্ট হাউসে নিয়ে যাওয়ার সব বন্দোবস্ত হয়ে গেছে। গো অ্যান্ড হ্যাভ এ রেস্ট, পরে আবার দেখা হবে, তখন জমিয়ে গল্প করা যাবে। আমিও কিন্তু ওপারেরই লোক, আমার বাড়ি বিক্রমপুর। হাসিখুশি স্বভাবের জনাব রায়কে বেশ ভালোই লাগলো। সব কিছুর জন্য তাকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিয়ে জেনারেল ওবান সিংয়ের সাথে নিচে নেমে এলাম। ওখানে 5-6 জন সিভিলে অপেক্ষা করছিল। আমাদের আসতে দেখে একজন বাদে বাকি সবাই ত্রস্ত পায়ে সামনে রাখা দুটো হিন্দুস্তান গাড়িতে উঠল। আরেকটি গাড়ি এলো। জেনারেল ওবান সিং ইশারায় ওই গাড়িটিতে আমাদের বসতে বললেন। আমরা তার কাছ থেকে বিদায় নেওয়ার জন্য হাত বাড়াতে তিনি স্মিত হাস্যে বললেন, আমি তোমাদের পৌঁছে দেব। তার বিনয় ও বদান্যতায় মুগ্ধ হলাম। তিনি ড্রাইভারের পাশের সিটে গিয়ে বসলেন। আগের দুটো গাড়ির একটি সামনে আর একটি আমাদের পিছনে, আমাদের গাড়িটি মধ্যে। বুঝলাম, নিরাপত্তার জন্য এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তা কার? আমাদের? নাই জেনারেল ওবান সিংয়ের। কেই ওবান সিং? স্বল্পভাষী ধীরস্থির প্রকৃতির লোক জেনারেল ওবান সিং প্রথম থেকেই নীরব দর্শকের ভূমিকা পালন করে চলেছেন। যেখানেই যাচ্ছেন তার সাথে সবাই সম্ভ্রমের সাথে কথা বলছেন। নিশ্চয়ই গোয়েন্দা সংস্থার পদস্থ কোনো বিশেষ কর্মকর্তা হবে। আমার ধারণাটি সঠিক প্রমাণিত হয়েছিল। পরে জেনেছিলাম তিনিই বিখ্যাত জেনারেল ওবান সিং, ভারতীয় গোয়েন্দা সংস্থার রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের প্রধান কর্মকর্তা। অনেক রাস্তা ঘুরে আমাদের গাড়ি এসে থামলো একটি উঁচু প্রাচীরে ঘেরা একতলা আধুনিক বাংলোর সদর দরজায়। লুকিং উইন্ডো দিয়ে একজন মুখ বের করে পরক্ষণেই গেট খুলে অ্যাটেনশন হয়ে দাঁড়ালো। গাড়িগুলো সব ভেতরে ঢুকে পোর্টিকোতে গিয়ে থামলো। বাড়ির বারান্দায় একজন ভদ্রলোক দাঁড়িয়েছিলেন। তিনি এসে জেনারেলকে অভিনন্দন জানিয়ে হাত বাড়িয়ে করমর্দন করলেন। তারপর আমাদের পথ দেখিয়ে লাউঞ্জে নিয়ে বসালেন। জেনারেল ওবান সিং ভদ্রলোককে আমাদের সাথে পরিচয় করিয়ে দিয়ে বললেন, ব্রিগেডিয়ার নারায়ণ তোমাদের দেখাশোনা করার জন্য সবসময় তোমাদের সাথেই থাকবেন। ভালো করে চেয়ে দেখলাম ব্রিগেডিয়ার নারায়ণকে। বয়স 30-এর মাঝামাঝি, শ্যামবর্ণের লোক, দেখতে অনেকটা বাঙালিদের মতোই। মাথার সামনের দিকে ছোট একটি টাক, একজোড়া পাতলা গোফ, মাথার 3 দিকে কোকড়া কালো চুল, পরনে বুশ শার্ট ও ট্রাউজার। উর্দি পরা বেয়ারা কোল্ড ড্রিঙ্কস এনে টেবিলে সার্ভ করলো, সাথে মেনু নিয়ে এসেছে। লাঞ্চের সময় হয়ে এসেছিল। ব্রিগেডিয়ার আহ্বান জানালেন। মতির সাথে চোখাচোখি হলো। বেশ বন্দোবস্ত তো। মেনু খুলে দেখলাম সব রকমের খাওয়াই রয়েছে, কন্টিনেন্টাল, ফ্রেঞ্চ, মোগলাই, দেশি, চাইনিজ খাবারের অর্ডার দিলাম। সবার অনুরোধে আমাকেই খাওয়া পছন্দ করার দায়িত্ব নিতে হয়েছিল। বেয়ারা এসে খালি গ্লাস উঠিয়ে অর্ডার লিখে নিয়ে চলে গেল। বাড়িটি নিশ্চয়ই গোয়েন্দা বিভাগের একটি সরকারি সেফ হাউস। সিমসাম করে গোছানো, বাইরে সুন্দর লন ও গার্ডেন। দেয়ালের জন্য বাইরে থেকে কিছুই বোঝা যায় না। গেটের সাথেই গার্ডরুম, 6-7 জন লোক সেখানে, সবাই সিভিলে। আর্মির লোকজনের চুলের ছাট থেকেই বোঝা যাচ্ছিল পুরো বাড়িটি সেন্ট্রালি এয়ার কন্ডিশনড। ব্রিগেডিয়ার নারায়ণ দেখতে বাঙালিদের মতো হলেও আসলে ছিলেন ইউপির লোক, সেটা পরে জেনেছিলাম। লাঞ্চ সার্ভ করা হলো ডাইনিং রুমে। জেনারেল ওবান সিং, ব্রিগেডিয়ার নারায়ণ এবং আমরা সবাই একসাথে খেলাম। খাওয়া শেষে কফির পার্ট চুকে যাওয়ার পর জেনারেল ওবান সিং বললেন, আই শ্যাল বি অফ নাও। ব্রিগেডিয়ার নারায়ণ শ্যাল টেক কেয়ার অফ ইউ। ইউ আর অল টায়ার্ড, প্লিজ টেক এ গুড রেস্ট। উই শ্যাল গেট ডাউন টু বিজনেস টুমরো। চলে গেলেন জেনারেল ওবান সিং। ব্রিগেডিয়ার নারায়ণ আমাদের প্রত্যেকের কামরা দেখিয়ে দিলেন। আমরা ঘরে ঢুকে দেখি আমাদের হ্যাভারস্যাকটা ইতিমধ্যেই কেউ রেখে দিয়েছে। টেবিলের উপর হোটেলের লন্ড্রিতে ধুতে দেওয়া কাপড়ের প্যাকেট। ব্রিগেডিয়ার আমাদের থেকে বিদায় নিয়ে নিজে তার কামরায় চলে গেলেন। আমরা একত্রিত হয়ে বসলাম। আগামীকাল থেকে জিজ্ঞাসাবাদ শুরু হবে সেই ইঙ্গিতই দিয়ে গেলেন জেনারেল ওবান। বিকালে ব্রিগেডিয়ার নারায়ণ আমাদের নিয়ে গেলেন শপিংয়ে। 2 প্রস্থ করে রেডিমেড কাপড়, স্লিপিং স্যুট, স্লিপার, টুকটাক নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস কিনলাম। আমাদের কিছুতেই বিল পে করতে দিলেন না তিনি। আমরা অতিথি, সব দায়িত্বই ভারত সরকারের, এই যুক্তি দিয়ে সব বিল ব্রিগেডিয়ার নিজেই চুকিয়ে দিলেন। কেনাকাটা সেরে সন্ধ্যার পর ফিরে এলাম। সেই রাত্রে গল্প ছলে ব্রিগেডিয়ার নারায়ণ আমাদের প্রত্যেকের ব্যক্তিগত জীবন, পরিবার, আত্মীয় স্বজন সম্পর্কে বিস্তারিতভাবে খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করে নিলেন।